দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গণধর্ষণের অভিযোগ ঘিরে গরম বাংলার রাজনীতি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ। শুক্রবার রাতে এই মেডিকেল কলেজেরই সেকেন্ড ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ছাত্রীর বাড়ি ওড়িশার জলেশ্বরে, থাকেন কলেজের হোস্টেলে। হোস্টেলের কাছে জঙ্গলেই তাকে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় আগেই অপু বাউরি, ফিরদৌস শেখ এবং শেখ রিয়াজউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার রাতে গ্রেপ্তার আরও 2 জন, শেখ নাসিরউদ্দিন এবং শফিক শেখ। দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজ, এই কলেজেরই পড়ুয়া অভিযোগকারী তরুণ। গণধর্ষণের অভিযোগে ধৃত অপু বাউরি এই হাসপাতালেই রাজমিস্ত্রির কাজ করে। স্থানীয় একটি বেসরকারি কারখানার অস্থায়ী কর্মী শফিক শেখ। ফিরদৌস শেখ এলাকার একটি হাসপাতালের ওয়ার্ড বয়। নাসিরউদ্দিন শেখ দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী। আমার ছেলে কিছু জানে না, আমার ছেলেকে শুধু পুরো গোটা গ্রামটা লোক না, ওই ছেলেটা খুব ভালো ছেলে, আমার ছেলে শুধু কি হলো। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, এ নিয়ে বাংলার রাজনীতির হাওয়া গরম। বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি। ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে, আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না। এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারলো না পশ্চিমবঙ্গ। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার লজ্জা। এই বাংলার লজ্জা বিজেপি, যারা অপরাজিতা বিলের মতো একটা প্রয়োজনীয় বিল, যেটা কিনা হস্তক্ষেপের বিরুদ্ধে ছিল, সেই বিলটাকে যারা আইন হতে দেয় না, তারা আসলে বাংলা এবং দেশের লজ্জা। শুভেন্দু অধিকারী বড় বড় বাতিলা মারার আগে জেনে নিন, উড়িষ্যা সরকারের প্রতিনিধিরা তারা এসে বলেছেন যে পুলিশের যে এখানে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া একদম যথাযথ। দুর্গাপুরের সিটি সেন্টার, এখানে ধর্ণা মঞ্চ তৈরি করে বিজেপি, সেখানে উত্তেজনা, বিজেপি পুলিশ ধস্তাধস্তি। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের সামনে উত্তেজনা ছড়ায়, বিক্ষোভ দেখায় এসইউসিআই। এদিনই দুর্গাপুর আদালতে বিক্ষোভ দেখান মহিলা আইনজীবীরা। নিউজ 18 বাংলা। দুর্গাপুরে নির্যাতিতার নিরাপত্তা সুনিশ্চিত করেছে পুলিশ। ঘটনাস্থলে থাকা 5 জনকে গ্রেফতার করা হয়েছে। কঠোরতম শাস্তির ব্যবস্থা, শুরু থেকে পরিবারের সব রকম প্রশাসনিক সাহায্য। সাংবাদিক বৈঠকে দাবি আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এফআইআরটা রেজিস্টার করি, ইনভেস্টিগেশন স্টার্ট করি। প্রথম দিনেই আমরা 3 জন আসামিকে অ্যারেস্ট করি। এখন অবধি আমরা 5 জন যারা ছিল অ্যাকিউজড পারসন, যারা প্লেস অফ অ্যাকুরেন্সে যাদের প্রেজেন্স পাওয়া গেছে, আমরা অ্যারেস্ট করে নিয়েছি। যে নির্যাতিতার পরিবার আছে তাদের পাশে আমরা সবসময় আছি এবং ওদেরকে সব ধরনের প্রতিশ্রুতি আমরা দিয়েছি। ওদের পার্সোনাল সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে আমি নিজে ওনাকে বলেছি। তারপরে ভিকটিম গার্লের সবসময় আমরা একটা লেডি অফিসার এবং গার্ড, পার্সোনাল গার্ড ওখানে হসপিটালে দিয়ে রেখেছি। যতগুলো আসামি আছে আমরা কঠোরতম শাস্তি এনশোর করব। দুর্গাপুর ইস্যুতে সমালোচনা রাজ্যপালের। ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, কড়া নিন্দার পর দুর্গাপুরে রাজ্যপাল সিভি আনন্দ বোস। হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ সিভি আনন্দ বোসের। Such instances are on the increase in West Bengal. This shows a degeneration in society. Government has to act firm. We will certainly take stern steps to ward off such things in future. আসছে অন্যান্য খবরে। কলেজের বয়েজ হস্টেলে মদ বিক্রি। বর্ধমান মেডিকেল কলেজে চাঞ্চল্যকর অভিযোগ। মদ বিক্রির অভিযোগে সরব কলেজের পড়ুয়াদের একাংশ। তদন্ত করে পদক্ষেপের আশ্বাস প্রিন্সিপালের।
থার্মোকলের পেটিতে মদের বোতল। কিউআর কোড স্ক্যান করে যে যার মতো মদ কিনছেন। এটা মদের দোকান নয়, বর্ধমান মেডিকেল কলেজের বয়েজ হস্টেলের ঘর। কলেজ বিল্ডিং এর পাশেই এই বয়েজ হস্টেলের 7 নম্বর ঘর থেকে মদ বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ। 20 এবং 21শে সেপ্টেম্বর ছিল বর্ধমান মেডিকেল কলেজের বার্ষিক অনুষ্ঠান। অভিযোগ, এই দুদিনই বয়েজ হস্টেলের ঘর থেকে মদ বিক্রি করা হয়। বাইরে থেকে মদ এনে কলেজের হস্টেলের মধ্যে বিক্রি। অভিযোগ, হস্টেলের রুম থেকে যারা মদ কিনেছেন তারা মেডিকেল কলেজেরই পড়ুয়া। কলেজ কর্তৃপক্ষকে মদ বিক্রির অভিযোগ জানান পড়ুয়াদেরই একাংশ। 20 তারিখ এবং 21 তারিখ সেপ্টেম্বর মাসের যে স্পন্দন অনুষ্ঠান হয়, সেখানে বয়েজ হোস্টেল 1 রুম নম্বর 7 থেকে অনৈতিক এবং অবৈধ উপায়ে মদ বিক্রি করা হয়েছিল। সেই মদ বিক্রির যে ভিডিও, ছবি সব প্রমাণ নিয়ে আমরা ম্যামের কাছে একটা অভিযোগপত্র জমা দিই। এর নাম হচ্ছে ডক্টর সৃঞ্জয় ঘোষ, ফাইনাল ইয়ার। এই মদ কালচারটাকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং মদ বিক্রিও করছে তারা, এবং মদ বিক্রি যে করছে তার নাম হচ্ছে অয়ন সিনহা, যার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হয়েছে সেও কিন্তু স্পন্দন কমিটিরই মেম্বার। যে বিক্রি করা হয়েছে অ্যালকোহল, তার ট্রানজ্যাকশন হিস্ট্রি। কলেজের হস্টেলে মদ বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ এ নিয়ে সোমবার বৈঠক করে বর্ধমান মেডিকেলের টিচার কাউন্সিল। বৈঠকের দিন কলেজ চত্বরে তুলকালাম। মদ বিক্রির অভিযোগে সরব হন মেডিকেল কলেজের পড়ুয়াদের কয়েকজন। বহিরাগত স্লোগানে সরব হয় বাকিরা। এ নিয়ে ধুন্ধুমার। পরিস্থিতি সামলাতে কলেজ চত্বরে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ এবং র্যাব। আমাদের পুরো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট আছে আমার কাছে। সেই কমিটি যেহেতু ইনকনক্লুসিভ, সেই জন্য আমি এটা হায়ার অথরিটিতে পাঠাবো। অভিযোগ হয়েছিল বলে তো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এই জন্যই তো ডাকা হয়েছে। অভিযোগ কি ভিডিও ফুটেজ দিয়ে হয়েছিল না স্টিল ফুটেজ দিয়ে হয়েছিল? দুটোই আছে। বর্ধমান থেকে সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্গতদের পাশে দাঁড়াতে ফের উত্তরে মুখ্যমন্ত্রী নাগরাকাটা, মেটেলি থেকে মালবাজার একাধিক জায়গায় গেলেন, ত্রাণ বিলি করলেন। মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে, আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত। এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। বিপর্যস্ত উত্তরবঙ্গ, পাহাড় থেকে ডুয়ার্স, সর্বত্রই ধ্বংসস্তূপ। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ঘর বাড়ি। ঠিকানা হারিয়ে ত্রাণ শিবিরেই আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ। দুর্গতদের পাশে দাঁড়াতে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রথমেই তিনি যান নাগরাকাটার বামুনডাঙ্গায়। গাঠিয়া সেতু ভেঙে গিয়েছে, ফলে গাড়ি থেকে নেমে কিছুটা পথ হেঁটে যেতে হয় মুখ্যমন্ত্রীকে। তারপর অন্য গাড়িতে উঠে ত্রাণ শিবিরে পৌঁছন তিনি। মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন, চাকরির নিয়োগপত্র দেন। নিরাপত্তা বেষ্টনী ভেঙে কমিউনিটি কিচেনেও যান মমতা বন্দ্যোপাধ্যায়। টন্ডু চা মহল্লার ত্রাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী। ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে, আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত। এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। আপনাদের অনেক কাগজপত্র হারিয়ে গেছে, সেই জন্য স্পেশাল ক্যাম্প করা হবে। যার যা হারিয়েছে সেগুলো লেখান, তাহলে ডুপ্লিকেট কাগজ পাবেন। উদলাবাড়ি গজলডোবা হয়ে কার্শিয়াং পৌঁছন মুখ্যমন্ত্রী। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। বর্ষা বিদায় নিতে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। অক্টোবর মাসেই আন্দামান উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, আর এই নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। অক্টোবর মাস, বর্ষা শেষ, প্রাক শীতের মরশুম। এই সময়টাকে সাইক্লোন সিজন বলা হয়। সাইক্লোন সিজনে ঘূর্ণিঝড়ের আশঙ্কা।
এর আগে অক্টোবরে পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়েছে বেশ কয়েকটি ঘূর্ণিঝড়। যেমন 2022 সালে সিত্রাং এবং 2024 সালে দানা। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার অন্যতম কারণ হল সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা। সাধারণত 26 ডিগ্রি ন্যূনতম তাপমাত্রা হলে ঘূর্ণিঝড় তৈরি হয় সাগরে। এখন অক্টোবর মাস, বর্ষা বিদায় নিতেই ঘূর্ণিঝড়ের আতঙ্ক। 25 অক্টোবরের মধ্যে আন্দামান উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, যা পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। যে সিস্টেম হচ্ছে যে একটা সার্কুলেশন, যেটা অ্যান্টিক্লকওয়াইজ সার্কুলেশন, মানে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে, সুতরাং এটা নিম্নচাপের দিকেই যাবে, গিয়ে এর ইন্টেন্সিটি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে জায়গায় ফরমেশন করেছে সেটা হচ্ছে সাইক্লোনের নিয়ম অনুযায়ী প্রায় 10-12 ডিগ্রি ল্যাটিটিউডে যদি ফরমেশন করে, সে অনেকটা এনার্জি নিয়ে, মানে কোরিওলিস ফোর্স নিয়েই জন্মগ্রহণ করে। এটা তাই করেছে, সুতরাং এটা জিরো হয়ে যাওয়ার চান্স কম। গত কয়েক বছরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়েছে ঝড়ের গতিবেগও। 2009 সালে আছড়ে পড়ে আয়লা। ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 120 কিলোমিটার। 2019 সালের মে মাসে আছড়ে পড়ে ফণী, ঘন্টায় প্রায় 280 কিলোমিটার বেগে ঝড়। 2020 সালের মে মাসে আমফান, গতিবেগ ছিল ঘন্টায় 260 কিলোমিটার। বর্ষা শেষ, ঘূর্ণিঝড়ের মরশুম শুরু হয়েছে, আতঙ্ক বাড়ছে, আশঙ্কা বাড়ছে। ক্যামেরায় রাজীব সিং এবং সৌমেন দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। কখনো প্ল্যাটফর্মের সিঁড়িতে পদপিষ্ট, কখনো স্টেশনের একাংশ ভেঙে মৃত্যু। বারবার বর্ধমান রেল স্টেশনে দুর্ঘটনা। ক্ষুব্ধ যাত্রীদের প্রশ্ন, কোথায় নিরাপত্তা? রবিবার বিকেল বর্ধমান স্টেশনের ফুটব্রিজে ঠিক থেকে ভিড়। ট্রেন ধরতে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে আহত হন বেশ কয়েকজন। যাত্রীদের অভিযোগ, কোন প্ল্যাটফর্মে ট্রেন দেওয়া হবে তা শেষ মুহূর্তে ঘোষণা করা হয়। এতেই বিপত্তি। 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের মাঝে ফুটব্রিজে তখন যাত্রীদের ভিড়ে এগোনো দায়। ধাক্কাধাক্কিতে পড়ে যান একজন, তার উপর পড়ে যান আরো অনেকে, যার জেরে পদপিষ্ট হন বেশ কয়েকজন। 5 নম্বর হচ্ছে যত মেল এক্সপ্রেস ঢোকে, মেল এক্সপ্রেস ঢুকলো মানে প্রচুর লাগেজ, প্রচুর ব্যাগ নিয়ে একটা রাশ অফ পিপল আসে। এদিক থেকে কট লাইন লোকাল ঢুকলো, এক গাদা লোক চলে এলো, তখন ওই সিঙ্গেল ওই রাস্তা দিয়ে কিভাবে এত লোক বেরোবে? আর পুলিশ আপনি আজকে দেখছেন আজ আছে, দুদিন পর ভুলে যাবে, পুলিশের আর কোনো চিহ্ন পাবেন না। এই একটা সিঙ্গেল ওই রাস্তা দিয়ে কোনোদিন অত পরিমাণে লোক ওপরে ওঠা নামা সম্ভব নয়। অবশ্যই এখানে একটা নামার আর একটা ওঠার, ডবল ওয়ে রাস্তা না হলে কোনোদিন মানে এই সমস্যার সমাধান মিলবে না। রবিবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার বর্ধমান স্টেশনে দুর্ঘটনা ঘটেছে। 2019 সালের 8ই নভেম্বর এই 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে পদপিষ্টের ঘটনায় আহত হন 11 জন, পরে একজনের প্রাণ যায়। 2020 সালের 4 জানুয়ারি স্টেশনের একাংশ ভেঙে মৃত্যু হয় একজনের। 2023 সালের 13 ডিসেম্বর স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে, প্রাণ যায় 3 জনের, আহত হন অনেকে। এরপর রবিবার পদপিষ্টের ঘটনা। যাত্রীদের প্রশ্ন, তাদের নিরাপত্তা কোথায়? আজকে দেখুন কত সুন্দর অ্যানাউন্স হচ্ছে, কিন্তু কালকে কোনো অ্যানাউন্স এরা করেনি। এবং সবথেকে বড় ব্যাপার, এরা যে অ্যানাউন্স করছে আজকে পদপিষ্ট হওয়ার পর, তার আগে এরা কি ঘুমাচ্ছিল না রিল দেখছিল? আমরা প্রশ্নটা স্টেশন ম্যানেজারকে করতে চাই, এরকম দায়িত্বহীনতার কাজের জন্য একটা প্যাসেঞ্জার হিসাবে আমার সুরক্ষিত কি? কখন অ্যাক্সিডেন্ট হবে তারপরে আপনি বাঁশি বাজাবেন, তার আগে থেকেই তো করতে হতো জিনিসটা। হ্যাঁ, তা করেনি তো, সেই জন্য মানুষ পড়লো। এখন বাসি বাজিয়ে যেটুকু মানে কেয়ারফুল ছিল না, সে কেয়ার করা যাচ্ছে, লুকআপটা করা যাচ্ছে, সবসময় নজরদারি করা যাচ্ছে, সিসিটিভি ক্যামেরা আছে, সব দেখা উচিত। বর্ধমান স্টেশনে যাত্রী নিরাপত্তার দাবিতে সোমবার বিক্ষোভ দেখায় কংগ্রেসের শ্রমিক সংগঠন। बर्धमान स्टेशन बहुत पुराना स्टेशन है। यहाँ पे जो प्लेटफॉर्म की विड्थ है ये बहुत ही कम है, और अभी हमने यार्ड रिमॉडलिंग का भी कदम उठाया है। हो सकता है कि 3 से 6 महीने के अंदर हम यार्ड रिमॉडलिंग कंप्लीट करेंगे, तो हमारे जो प्लेटफॉर्म 6 और 7 हैं वो भी लंबे हो जाएंगे, तो हम मेल एक्सप्रेस ट्रेनों को वहाँ से भी डील कर पाएंगे, तो ऑप्शन बढ़ेंगे।
এখন ঘন ঘন মাইকে ট্রেন চলাচল সংক্রান্ত ঘোষণা হচ্ছে। আরপিএফ বাঁশি বাজাচ্ছে ফুট ওভারব্রিজে, আর তা দেখে নিত্যযাত্রীরা বলছেন, এতদিনে কি হুঁশ ফিরল? এতদিন কি আপনারা ঘুমোচ্ছিলেন নাকি মোবাইলে রিলস দেখছিলেন? এতদিন যদি তাদের হুঁশ ফিরত তাহলে পদপিষ্টের মতো ঘটনা ঘটতো না, এমনটাই মনে করছেন যাত্রীরা। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান। বিহার বিধানসভা ভোটের আগে অস্বস্তিতে যাদব পরিবার। আইআরসিটিসির হোটেল দুর্নীতি মামলায় লালু প্রসাদ, রাবড়ি দেবী ও তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্জ গঠন করল দিল্লির আদালত। আর জানিয়ে গরম বিহারের রাজনীতি। নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন, কদিন পরেই শুরু হবে প্রার্থীপদে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া। তার ঠিক আগেই দুর্নীতি মামলায় অস্বস্তি বাড়ল যাদব পরিবারের। আইআরসিটিসি দুর্নীতি মামলায় লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী এবং তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্জ গঠন করল দিল্লির রোজ অ্যাভিনিউ আদালত। অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রতারণার ধারায় চার্জ গঠন হয়েছে। আদালতের নির্দেশ মতো চার্জ গঠনের সময় এজলাসে উপস্থিত ছিলেন লালু প্রসাদ যাদবরা। সিবিআই এর চার্জশিট অনুযায়ী ঘটনাটি 2004 থেকে 14 সালের মধ্যে হয়েছে। সে সময় রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। রেলেরই সংস্থা আইআরসিটিসির হাতে থাকা দুটি হোটেল লিজ দেওয়া হয় একটি বেসরকারি সংস্থা সুজাতা হোটেলস প্রাইভেট লিমিটেডকে। হোটেল দুটি পুরী এবং রাঁচিতে। সিবিআই এর অভিযোগ, এই লিজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ হিসেবে জমি নিয়েছিলেন তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। 2017 সালে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে সিবিআই। 2025-এ চার্জ গঠন হলো। বর্তমানে লালু প্রসাদ যাদব সক্রিয় রাজনীতিতে নেই, কিন্তু তেজস্বী আছেন। তিনি বিহারের বিরোধী দলনেতা। এবারের বিধানসভা ভোটে বিরোধী জোটের সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। এমন সময় দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে চার্জ গঠন। ট্রায়ালের একটা চার্জ ফ্রেম হওয়া, আর ট্রায়াল ভারতবর্ষের সময় সাপেক্ষ ব্যাপার। ট্রায়ালে চার্জ ফ্রেম হয়েছে, এরপর ডিসচার্জ পিটিশনের জায়গা আছে, ফ্রডের বিষয় আসছে, একটা সরকারি চাকরি মানে সরকারি জায়গায় বসে থেকে সেটা অপব্যবহারের বাস্তবগুলো আসছে। যে কেউ যদি আজকে মুখ্যমন্ত্রীর ক্যান্ডিডেট দাবিদার হয় তাহলে তার ক্ষেত্রে সেগুলো একটা সোশ্যাল স্টিগমাতে আসতেই পারে। আগামী ভোটে এটার কোনো এফেক্ট টেকনিক্যালি পড়ছে বলে মনে হয় না, বাট মানুষের চিন্তাধারার কি এফেক্ট পড়বে সেটা তো মানুষই বলতে পারবে। দুর্নীতি মামলায় যাদব পরিবারের বিরুদ্ধে চার্জ গঠন, জানিয়ে সরগরম ভোটের বিহার। चले हैं तेजस्वी बाबू बिहार बदलने और 420 का आरोप तय कराकर अपने खिलाफ। 420 क्या होता है आपको तो बताने की जरूरत नहीं, धोखाधड़ी, सजा 7 साल। तो कौन सा बिहार आप बनाने वाले हैं जब आपकी ये छवि है और आपके खिलाफ कोर्ट ने ये पाया है। चुनाव आया है तो इस तरह की चीजें होंगी। शुरू से ही पॉलिटिकल वेंडेटा, जिस व्यक्ति ने 90,000 करोड़ का मुनाफा रेलवे को दिया, हर बजट में किराया कम किया, ऐतिहासिक रेलवे मंत्री के रूप से जाने गए, हार्वर्ड एनसीईआरटी से लेकर के आईएम के बच्चे लालू जी से पढ़ने आए, मैनेजमेंट गुरु के नाम से जाना गया। बिहार के लोग जानते हैं, देश के लोग जानते हैं कि सच्चाई क्या है। हम लोग हमेशा से लड़ते आए हैं और तूफानों से लड़ने में मजा ही कुछ और है। जब तक भाजपा रहेगी और मेरा उम्र रहेगा, हम भाजपा से लड़ते रहेंगे। নিউজ 18 বাংলা।